বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবার তোমাদের মাঝে এলাম তোমাদের বাংলা বোর্ড বই থেকে কিছু পড়াবো বলে। যেহেতু তোমাদের স্কুল এখন যেতে পারছো না, অনলাইনে ক্লাস হচ্ছে, তাই আমরা সবাই চেষ্টা করছি তোমাদের বাসায় থেকে তোমরা যেন তোমাদের বইটাকে খুব ভালোভাবে যেন পড়তে পারো। তোমাদের পড়ার সুবিধার জন্য আমরা সকল টিচার চেষ্টা করছি অনলাইনে তোমাদের ক্লাসগুলোকে বুঝিয়ে ক্লাসগুলো করাতে চেষ্টা করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে প্রতিটা টিচারের ক্লাস করছো তো, দেখছো তো? স্কুল বন্ধ, কাজের চাপ বলে এলোমেলো আবুল তাবুল কোনো কিছু করছো না তো? আজকে আমরা এই আবুল তাবুল এলোমেলো নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আজকে আমি তোমাদের বাংলা বোর্ড বই থেকে আবুল তাবুল কবিতা পড়াবো। অর্থাৎ আজকে আমাদের আলোচনা হবে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিতা আবুল তাবুল। বরাবরের মতো তোমরা সবাই তোমাদের বাংলা বোর্ড বই, খাতা এবং কলম সঙ্গে রাখবে। আমরা প্রথমে তোমাদের বোর্ড বই থেকে কবিতাটি দেখব। তার আগে আমরা বোর্ডে নামটা লিখে ফেলব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিতা আবুল তাবুল। সবাই দেখেছো, আজকে আমাদের কবিতার নাম হচ্ছে আবুল তাবুল। আমাদের আজকের কবিতার নাম হচ্ছে আবুল তাবুল, লিখেছেন সুকুমার রায়। এই কবিতাটি আমি চেষ্টা করব তোমাদের জন্য আবৃত্তি করতে, যদিও কিন্তু আমি আবৃত্তিকার নয়, তারপরে তোমাদের জন্য চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে আবৃত্তি করে তোমাদের শোনাতে। আচ্ছা, তোমরা আমার সঙ্গে পড়ো। আবুল তাবুল, সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে ঠাই ধপাধপ তবলা বাজে। রাম ঘটাঘট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথায় প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। এই কবিতাটির শেষে কিন্তু সংক্ষিপ্ত কথাটি লেখা আছে। তার মানে হচ্ছে এই কবিতাটি কিন্তু আরও বড়, তোমাদের জন্য এখানে ছোট করে তুলে দেওয়া হয়েছে। এই কবিতাটি আমরা আলোচনা করব, এর বিষয়বস্তু আলোচনা করব। তার আগে এই কবির যিনি কবি, এই কবিতার যিনি কবি, সেই কবি সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। আমি প্রথমে বলেছিলাম যে আবুল তাবুল কবিতাটি লিখেছেন সুকুমার রায়। তোমাদের পাঠ্য বইয়ে সুকুমার রায় সম্পর্কে কিন্তু লেখা আছে এবং এখানে সুকুমার রায়ের একটি ছবি আছে। যেহেতু প্রত্যেকটা কবি পরিচিতি, প্রত্যেকটা কবিতাতে কবি পরিচিতি রয়েছে, তার মানে তোমাদেরকে ওই কবি সম্পর্কে একটু জানতে হবে। এ কারণে আমরা এখন আবুল তাবুল কবিতার সুকুমার রায় সম্পর্কে জানব। সুকুমার রায়, দেখো, সুকুমার রায় হচ্ছেন একজন শিশু সাহিত্যিক। প্রথমে ওনার শিশু সাহিত্যিক এই কারণে, কারণ ওনার অধিকাংশ লেখাগুলোই শিশুদের জন্য, তোমাদের মতো যারা শিশু কিশোর তাদের জন্য। এই কারণে ওনাকে শিশু সাহিত্যিক বলা হয়। এবং আমরা তোমাদের পাঠ্যপুস্তকে দেখেছি প্রথমেই শিশু সাহিত্যিক কথাটি লেখা আছে, এই কারণে আমি শিশু সাহিত্যিক কথাটি বুঝিয়ে বললাম। শিশু সাহিত্যিক সুকুমার রায়, জন্ম 1887 সাল 30 অক্টোবর। তিনি
ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। তার বিখ্যাত কিছু সৃষ্টির নাম হচ্ছে দেখো আবোল তাবোল, যেটা আমরা এখন পড়লাম। এরপরে হজ বরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তোমরা অনেকে হয়তো ওনার এই লেখা বইগুলোর ভিতর থেকে পড়েছো। তার ভিতর আমি বলতে পারি যে তোমাদেরকে যখন বাংলাতে আমরা ফর্ম পূরণ লিখতে দিয়েছিলাম, যে তোমাদের স্কুলের যে তোমাদের আছে বই তুলবে, তোমরা যে এখানে পড়ার জন্য তোমাদের যে লাইব্রেরি আছে, সে লাইব্রেরি থেকে বই তুলতে চাও, সেখানে কিন্তু তোমরা অনেকে রেখেছিলে পাগলা দাশু। তাতে বোঝা যায় যে সুকুমার রায়ের কিছু বই হয়তো তোমরা পড়েছো। এরপরে দেখো তার পিতা উপেন্দ্র কিশোর রায়, অর্থাৎ সুকুমার রায়ের বাবার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়। সুকুমার রায়ের বাবার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়। তিনিও কিন্তু শিশুদের জন্য অনেক সাহিত্য লিখেছেন, তিনিও শিশু সাহিত্য লিখেছেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, তিনি কিন্তু একজন বিখ্যাত চলচ্চিত্রকার, তবে চলচ্চিত্র পরিচালক হলেও তিনিও কিন্তু শিশুদের জন্য অনেক শিশু সাহিত্য লিখেছেন। অর্থাৎ এখানে 3 প্রজন্ম রয়েছে, উপেন্দ্র কিশোর রায়, তার ছেলে সুকুমার রায়, তার ছেলে সত্যজিৎ রায়। তার মানে 3টা প্রজন্ম। তোমরা কিন্তু 3টা প্রজন্মের নাম জেনে গেলে। এখন দেখো এই প্রখ্যাত শিশু সাহিত্যিক 10 সেপ্টেম্বর 1923 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা সুকুমার রায়ের আবোল তাবোল তো পড়বই, এর সঙ্গে সুকুমার রায়ের অন্যান্য যে বইগুলো আমরা পেলাম সেই বইগুলো তোমরা পড়বে। তোমাদের জন্য যেহেতু লেখা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার এসো, এই কবিতা পড়তে যেয়ে আমরা কিছু কঠিন শব্দ পেয়েছিলাম, সে শব্দগুলো আগে আমরা জেনে নিয়ে তারপরে কবিতাটাকে বিশ্লেষণ করব। এই কবিতা পড়তে যে আমরা যে শব্দগুলো পেয়েছিলাম, সে শব্দগুলো, এই কবিতা পড়তে যে শব্দগুলো আমরা পেয়েছিলাম সেগুলোর ভিতরে একটা ছিল ঠেকায়। একটি শব্দ ছিল হচ্ছে ঠেকায়। ঠেকায় শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়, মানা করে। মানে কেউ কোনো কাজ করতে যাচ্ছে, সে হয়তো সে কাজটাকে কি করে, আটকায় দেয়, যে তুমি এই কাজটা করো না বা এই কাজটা ভালো না, এরকম। তো ঠেকায় শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়, মানা করে। এরপরে তবলা, এক প্রকার বাদ্যযন্ত্র। তোমাদের মধ্যে তোমরা যারা গান শেখো তারা তবলা সব জানো, যে গান সঙ্গে তবলার কি সম্পর্ক। তো তবলা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র। এরপর রয়েছে দেখো ঘ্যাচাং ঘ্যাচ, এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। মানে কোনো কিছু যখন কাটা হয়, আমরা অনেক সময় বাসায় অনেক কিছু কাটি, কাঠ কাটি, বাঁশ কাটি, অনেক কাটি, যে এক কোপে দিয়ে যে কাটা, সে এক কোপে কেটে ফেলার আওয়াজটাকে বলা হচ্ছে ঘ্যাচাং ঘ্যাচ। এরপর রয়েছে দেখো প্যাচ, যা সোজা সরল নয়। প্যাচ মানে পেঁচানো। আমরা অনেক সময় বলি না যে কথা এত পেঁচাই বলো কেন, বা এই কাজটা এত পেঁচানো কেন। তো সেটাই হচ্ছে মানে যেটা সহজ সরল না, সেটাই হচ্ছে কি প্যাচ। তো প্যাচ মানে হচ্ছে যা সোজা সরল নয়, অথবা যা ঘোরানো, অথবা জড়ানো, অথবা পেঁচানো, অর্থাৎ সরল না যেটা, সেটাকে এখানে পেঁচানো বলা হচ্ছে, প্যাচ। এরপরে দেখো ঘুম, এরপর হচ্ছে ঘুম, তন্দ্রা, নিদ্রা, ঘুম মানে আমরা ঘুমাই যে সে ঘুম, তন্দ্রা, নিদ্রা। এরপরে ঘনিয়ে এলো,
ঘন হয়ে এলো অথবা জড়ো হলো, ঘন হয়ে এলো অথবা জড়ো হলো। এরপরে দেখো কি আছে, মনের মাঝে, এর অর্থ মনের ভেতর, অর্থাৎ তোমার মনের ভেতর কি হচ্ছে, মানে এলোমেলো কথা হচ্ছে, কিংবা খুব ভালো চিন্তা ভাবনা করছো তুমি, নাকি তোমার মনের ভিতর কি চলছে সেটা হচ্ছে মনের ভেতর। এরপর হচ্ছে সাঙ্গ, সাঙ্গ শব্দের অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত অথবা পরিশেষ, যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সাঙ্গ। এরপরে আছে দেখো রাম ঘটা ঘট, খুব জোরে সোরে খটাখট শব্দ, মানে এক ধরনের শব্দ, খটখট করে একটা শব্দ হয়, সেটাকে বলা হচ্ছে রাম ঘটাঘট। এই মোটামুটিভাবে আমরা এই কবিতার ভেতর থেকে শব্দার্থগুলো চিহ্নিত করে শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। শব্দের অর্থগুলো জেনে নিলে আমাদের কবিতাটা পড়তে এবং কবিতাটা বুঝতে সুবিধা হয়। মোটামুটিভাবে অর্থগুলো তোমরা একটু জেনে রাখবে, তাহলে তোমরা কবিতাটা ভালো লাগবে পড়তে তোমাদের। এবার আমরা এই কবিতাটা একটু বিশ্লেষণ করব। দেখো এখানে কি বলেছে, আমরা প্রথমে বললাম যে ছুটলে কথা থামাইকে, অর্থাৎ আমাদের আবোল তাবোল যে কবিতাটা, সে আবোল তাবোল কবিতার অর্থটা হচ্ছে কি, আবোল তাবোল একজন মানুষ একটা কথা বলে, সে কথার একটা অর্থ অন্যে বুঝবে, কিন্তু আবোল তাবোল মানে কি, একজন মানুষ কোনো কথা বললো, সে কথার কোনো অর্থ কেউ বুঝলই না, তার এলোমেলো কথাবার্তা কেউ বোঝে না, এটা হচ্ছে আবোল তাবোল। তো সেটা হচ্ছে আবোল তাবোল কথা বলা মানে মনের খেয়ালে কথা বলা। আমরা কথা বলি যাতে অন্যে বোঝে এবং সেটা শুনে সে কাজটা সে করে। যেমন ধরো তুমি যদি বলো যে মা আমি এখন পড়তে বসবো, তার মানে তোমার মা জানবে যে তুমি এখন পড়ার টেবিলে যাবে এবং পড়বে। অথবা তুমি যদি বলো মা আমি এখন খেলতে যাব, তার মানে তোমার মা বুঝবে তুমি এখন খেলতে যাচ্ছ। এখন যদি পড়া বা খেলা এরকম যদি নির্দিষ্ট কোনো বাক্য না বলে তুমি যদি ভূতের মতো করে হাও মাও বলো, অথবা খাই খাই বলো, অথবা মুখ দিয়ে একটা হুম হো এরকম যদি কোনো শব্দ করো, তাহলে কিন্তু এই শব্দগুলো যে শুনবে সে কিন্তু কোনো অর্থ বুঝতে পারবে না। তো সেটা তখন কী হবে, আবোল তাবোল কথা হবে। এটা সেরকমই একটা ছড়া যা আবোল তাবোল বলা হয়েছে, এবং এই ছড়াটা তুমি যত বেশি জোরে করে পড়বে এই ছড়াটা তোমার কাছে তত বেশি মজা লাগবে। এখানে দেখো একটা লোক, সে মনের আনন্দে কেবল বক বক করে কথা বলেই যাচ্ছে, ইচ্ছা হচ্ছে গান গাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তার চোখে ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত সে এরকম এলোমেলো কথা বলেই যাচ্ছে। এটা হচ্ছে এই কবিতাটার একটা মূল ভাব। আমরা এখান থেকে শব্দার্থ এবং মূল ভাবটা পড়েছি। এবার আমরা বোর্ডটাকে পরিষ্কার করে এখান থেকে কিছু যুক্তবর্ণ দেখব। এসো এবার আমরা কিছু যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন পড়ব। এটি তোমাদের পরীক্ষাতে আসে। এই কবিতার আঙ্গিকে আমি চেষ্টা করেছি পড়াইতে, তোমরা দেখো সবাই। সেটি হচ্ছে যুক্তবর্ণগুলো আমরা আগে ভাঙব, একটি শব্দ গঠন করব, তারপরে ওই শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। তোমরা বোর্ডটা একটু খেয়াল করো, যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন। দন্তের স নিচে ট, দন্তের স যোগ ট, এটা দিয়ে আমি লিখেছি এখানে স্টেশন। তোমরা যে স্টেশনই লিখতে হবে তার কোনো কথা নেই, তোমরা তোমাদের মতো করে যে কোনো একটি শব্দ লিখবে, স্টেশন লিখবে। এরপরে জলদি স্টেশনে চলো, একটি বাক্য। এটি তুমি যে শব্দটি লিখবে তুমি আবার সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। এটা তোমরা অবশ্য জানো, যুক্তবর্ণ বিভাজন তোমরা অনেক আগে থেকে করে আসছো। এরপরে যুক্ত খ, ক যোগ মূর্ধন্য ষ, শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। এরপরে দেখো আছে দন্ত ন নিচে দ, দন্ত ন যোগ দ, এটাতে আমি লিখেছি আনন্দ। তাহলে আনন্দতে আমি লিখেছি নববর্ষের আনন্দে সবাই মেতে উঠল। এরপরে দন্ত ন নিচে ধ, দন্ত ন
যোগ ধ, বন্ধ, দরজা বন্ধ করো। অথবা এটা হতে পারে অনেক দিন আমাদের স্কুল বন্ধ হয়ে আছে। এরপরে দেখো কি আছে, চর নিচে ছ, চ যোগ ছ, পরিচ্ছন্ন, বাড়ি পরিচ্ছন্ন রাখবে। এমন আরও যুক্তবর্ণ বিভাজন তোমরা করবে। আসলে যুক্তবর্ণ বিভাজন কিন্তু খাতায় লিখতে হবে, খাতায় লিখে যুক্তবর্ণ বিভাজন, কারণ যেহেতু যুক্তবর্ণের মূল কি হচ্ছে, যুক্তবর্ণটা তোমাকে ভাঙতে হবে। আর এই যে যখন তুমি ভাঙবে, অর্থাৎ দুটা শব্দ মিলে তো একটা শব্দ হয়ে, দুটা অক্ষর দিয়ে এখানে একটা অক্ষর যেহেতু হয়েছে, সুতরাং এই দুটো অক্ষরগুলোকে ভাঙতে হবে। এটা কিন্তু তুমি যদি মুখে বলো তাহলে কিন্তু তুমি ভুল বললে না সঠিক বলে এটা বোঝা যাবে না। এই জন্য প্রত্যেকটি যুক্তবর্ণ বিভাজন তুমি খাতায় করবে। আর যুক্ত বিভাজনটা করলে এর নাম্বারটা যেহেতু একটু বেশি, তুমি এটার জন্য বেশি বেশি করে যুক্তবর্ণ পড়বে। এবার আমরা যুক্তবর্ণগুলো মুছে অন্য একটি অপশনে চলে যাব। সেটা হচ্ছে এই কবিতার ভিতরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা পড়ব। এবার এসো, আমরা কিছু যুক্তবর্ণ তো করলাম, এবার এই কবিতার ভিতরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পড়ব। কারণ কবিতার ভিতর থেকে তোমাদের যেহেতু কিছু অংশ তুলে দেওয়া হয় এবং সেখান থেকে প্রশ্ন লিখতে হয়, তাই কবিতার প্রশ্নগুলো পড়াটা তোমাদের জন্য দরকার। তোমরা প্রত্যেকটা কবিতারই অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়বে। তাহলে তোমরা ওই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের জানা থাকে, তাহলে পরীক্ষার ভেতরে যে কবিতা অংশ তুলে দেওয়া হবে সেই কবিতা অংশের প্রশ্নগুলো তোমরা লিখতে পারবে। তো এই কবিতার ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখো, এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আমরা কিন্তু কবিতাটার ভেতরের উত্তরটা পেয়েছিলাম। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না, এই কবিতার ভিতরে কি লেখা আছে দেখো, কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। মানে আবোল তাবোল যে কথা এখানে বলা হচ্ছে, যেটা যে আবোল তাবোল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা লিখব, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আবোল তাবোল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? এটার উত্তর যদি আমরা কবিতা থেকে দিতে চাই তাহলে আমরা দেখব যে মনের মাঝে তবলা বাজছে। ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। এই প্রশ্নের উত্তর হবে ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। তাহলে কোথায়? মনের মাঝে। ধাই ধপাধপ আওয়াজ হচ্ছে মনের মাঝে। এরপরে তৃতীয় যে প্রশ্ন রয়েছে, কখন গানের পালা সাঙ্গ হলো? কখন গানের পালা সাঙ্গ হলো? এটা যদি আমরা বই থেকে দেখি তাহলে হবে যে যখন যে ব্যক্তিটিকে এই কবিতাতে যে একজন ব্যক্তির কথা, যে ঘুমের ঘোরে বা ঘুম আসার আগে যে আবোল তাবোল কথা বলছিল, সেই ব্যক্তির কথা বলা হয়েছে যে কখন তার গানের পালা সাঙ্গ হলো। যখন সে ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে গেল, যখন সে ঘুমিয়ে গেল, তখন তার ঘুমের জন্য গানের পালা সাঙ্গ হলো। সাঙ্গ শব্দের অর্থ আমরা পড়েছিলাম শেষ বা সেটা। তাহলে যখন সে ঘুমের ঘরে ঘুমিয়ে গিয়েছিল তখন তার গানের পালা শেষ হয়ে গেল। আমরা এই কবিতা থেকে শব্দার্থ, মূলভাব, তারপর হচ্ছে প্রশ্নগুলো পড়েছি। তো এখন একটি কবিতা থেকে তোমাদের প্রশ্নের ভিতরে যে ধরনের প্রশ্ন আসে সেটাই তোমাদেরকে কিন্তু আমি HW হিসাবে দেবো। এতক্ষণ কবিতাটি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনেছ। এখন এর ভেতর থেকে আমি তোমাদের জন্য এই কবিতার অংশ তুলে একটি HW দেব। তোমরা HWটা খাতায় তুলবে এবং HWটা অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠ্যপুস্তকের আবোল তাবোল কবিতাটি পড়লাম। সেখান থেকে আমরা শব্দার্থ, মূলভাব এবং কবিতার প্রশ্নগুলো পড়েছিলাম। তো পরীক্ষার ভিতরে তোমাদের কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটি আমি তোমাদের HW হিসেবে দেব। তোমরা যেহেতু প্রথমেই খাতা এবং কলম তোমাদের নিতে বলেছিলাম, এখন তোমরা খাতা কলম সবাই বের করো এবং
SWটা তুলে নেবে। সেটি হচ্ছে আমি এই কবিতার অংশ তুলে দেব, সেই কবিতা অংশ থেকে প্রশ্নগুলো লিখে দিব, তুমি সেগুলো বাড়িতে SW করবে। দেখো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, নিচের কবিতা অংশ থেকে তোমরা দেখো সবাই, নিচের কবিতা অংশ থেকে 1, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দেবে। তোমাদের যে কবিতাটা আমি পড়িয়েছি সেই কবিতা, অর্থাৎ তোমাদের 45 পৃষ্ঠায় যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে আমি দেখো এখানে প্রথম লাইনটা বাদ দিয়েছি আমি। এরপরে আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধাপাধপ তবলা বাজে, রাম ঘটাঘট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘুনে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। আমি পুরাটা এখানে লিখতে পাচ্ছি না, জায়গার একটু স্বল্পতার কারণে আমি সেজন্য প্রথমের 2 লাইনটা লিখেছি এবং মাঝে ডট দিয়েছি, মানে মাঝের ওই কবিতা আমি মুখে যেহেতু বললাম তার মানে মাঝে ওই কবিতা লাইনগুলো রয়েছে, এবং শেষের লাইনটা লিখেছি গানের পালা সাঙ্গমোর। এটা হচ্ছে একটা কবিতা অংশ। কবিতা অংশ মানে ওই কবিতার কিছু অংশ। আমি যদি পুরোটাই লিখতাম তাহলে কিন্তু কবিতা অংশ হতো না, তাহলে পুরো এই জন্য প্রথম লাইনটা বাদ দেওয়া হয়েছে। 1 লাইন যেহেতু বাদ, তাই এটা হচ্ছে কবিতা অংশ। তাই এই কবিতা অংশ থেকে তোমাদের 3টা প্রশ্ন পড়তে হবে, 3টা প্রশ্ন লিখতে হবে। সে প্রশ্নগুলো হচ্ছে আমি মুখে বলবো এবং লিখব, তোমরা আমার বলার সঙ্গে সঙ্গে তোমরাও লিখবে, আমিও লিখব। 1 নম্বর প্রশ্ন হবে, 1 নম্বর প্রশ্নটা হবে তবলা কি 2টি বাক্যে লেখো। তবলা কি 2টি বাক্যে লেখো। এটা মার্ক হবে হচ্ছে 2। তুমি লিখতে পাচ্ছ তবলা কি 2টি বাক্যে লেখো, এটার মার্ক হচ্ছে 2। এবার এই কবিতা অংশের 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে যে কবিতা অংশ আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ এখানে যে কবিতা অংশটুকু আমি তোমাদের দিয়েছি এই কবিতা অংশের কিন্তু মূল ভাব। তুমি কিন্তু পুরো কবিতার মূল ভাব না, এই কবিতার মূল ভাব লিখতে হবে। তাহলে এটার প্রশ্ন হবে হচ্ছে প্রদত্ত কবিতা অংশের মূল ভাব লেখো। প্রদত্ত কবিতা অংশের কবিতা অংশটি প্রদত্ত কবিতা অংশটির মূল ভাব লেখো। এটার মার্ক হবে কত? এটার মার্ক হচ্ছে 5। প্রদত্ত কবিতা অংশটির মূল ভাব, অর্থাৎ এই যে কবিতা আমি দিয়েছি এই কবিতার মূল ভাব। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে মনের মাঝে তবলা বাজে কেন, 3টি বাক্যে লিখবে। মনের মাঝে তবলা বাজে কেন, 3টি বাক্যে লিখবে। মনের মাঝে তবলা বাজে কেন, 3টি বাক্যে লেখো। এটার মার্ক হচ্ছে 3। তোমরা প্রশ্নগুলো আমি যেহেতু মুখে বলেছি এবং লিখেছি,
আশা করছি আমার বলা এবং লেখার মধ্যে তোমাদেরও লেখা হয়ে গেছে। তারপরেও আমি আবার বলছি, 1 নম্বর প্রশ্ন, তবলা কি? 2টি বাক্যে লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কবিতা অংশটির মূল ভাব লেখো। এটা 5 নাম্বার, অর্থাৎ এর মার্ক হচ্ছে 5। 3 নম্বর প্রশ্ন, মনের মাঝে তবলা বাজে কেন? 3টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এতক্ষণ যে SW দিয়েছি, আশা করছি তোমরা SWটা খুব ভালোভাবে তুলতে পেরেছো এবং তোমরা অবশ্যই এই SWটা কমপ্লিট করবে এবং পরবর্তীতে আমাকে দেখাবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।